তাকে প্রথম দেখেছিলাম ক্লাস শেষে। তার ক্লাসরুমের পাশ থেকে যাচ্ছিলাম আমি আর আমার বান্ধবীরা। সে তখন গভীর মনোযোগে হোয়াইট বোর্ডের দিকে তাকিয়েছিল। সেই প্রথম। তারপর আরও কতবার যে তাকে লুকিয়ে দেখেছি, অথচ সে একবারও বুঝতে পারেনি। তার সামনে যখন গিয়েছিলাম তখন পুরো 1 বছর হয়ে গিয়েছিল আমার তাকে ভালোবাসার। সে গুনে গুনে আমার থেকে 6 বছরের সিনিয়র ছিল। সেদিন খুব সাহস করে তার সামনে গিয়ে বললাম, এই যে শুনছেন। সে তার গোল গোল চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। ইস, এখনও সেদিনের কথা মনে পড়লে বুক কাঁপে। কি সুন্দর সেই চাহনি। সে যখন বলল, জি আমাকে বলছেন, আমি এক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলেছিলাম। তার কথায় বাস্তবে ফিরেছিলাম। তাকে শুধু বলেছিলাম, আমি কেমিস্ট্রি কিছু বুঝতে পারছি না, মনে হয় আর পাশ করতে পারবো না। শুনেছি আপনি নাকি সবাইকে পড়তে সাহায্য করেন, আমাকে একটু করবেন? এই একটুখানি, তাতেই হবে, বেশি লাগবে না। প্লিজ প্লিজ, না করবেন না। একটুখানি যদি পাস না করি তাহলে এই মুখ আমি কোথায় লুকাবো বলুন? আমার তিনি শুধু একটু হেসেছিল, আর কিছু বলেনি। কিন্তু তিনি কি জানে, তার ওই হাসিতে কেউ একজন খুন হয়েছিল। ইস, কি সুন্দর সেই হাসি। নাকি আমার কাছে সুন্দর লাগে, কি জানি, জানা নেই তো। হয়তো ভালোবাসার মানুষের সব কিছুই সুন্দর লাগে। এমন না তিনি খুব বেশি সুন্দর বা ক্রাশ বয়, এমন কিছুই ছিল না। আমার তিনি বেশি ফর্সাও না, কিন্তু তাও আমি তাকে ভীষণ ভালোবাসি। তার হাসিতে তার সম্মতি ছিল। তিনি বলেছিল রোজ ক্লাস শেষে তার কাছে পড়তে যেতে, যেদিন পারবে পড়বে। ও, ভুলে গেছি, আমার তিনি খুব ভালো ছাত্র, টপার বয়। পরের দিন ক্লাস শেষে চলে গেলাম তার কাছে, সেই জায়গা যেখানে তিনি থাকে, একা একা যেখানে পড়ে। তিনি আমাকে খুব সুন্দর করে পড়া বুঝিয়ে দিলেন, কিন্তু আমি কতটা বুঝেছি জানি না। বেশিরভাগ সময়ই ওনার দিকে তাকিয়েছিলাম। এই ছেলেটা বোঝে না কেন আমি তার কাছে পড়তে না, তার সাথে সময় কাটাতে এসেছি। কিন্তু এই ছেলে মনে হয় পণ করেছে না বোঝার। এত পরে কিভাবে আল্লাহ, সারা জীবন কি করে যে কাটাবো এই পড়ুয়া ছেলের সাথে। সেই থেকে শুরু তার কাছে পড়া। আগে 2-3 দিন পড়ালেও এখন রোজ পড়ায়। ক্লাস শেষে বেশিরভাগ সময় আমি তার সাথেই কাটাই। ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। তিনিও কিছু বলে না। তার কাছে পড়ার পর বেশ ভালোই মার্কস আসে। তিনি শুধু কেমিস্ট্রি পড়ায় না, যখন যেটা সমস্যা হয় বুঝিয়ে দেয়। শুধু পড়ার ক্ষেত্রে না, সব বিষয়ে। তিনি খুবই ভালো মানুষ, তার মনটা অনেক বড়। যে ছেলেটা একা থাকতো বর্তমানে, তার সাথে বেশিরভাগ সময় এখন আমি দেখা যায়। এই নিয়ে ক্যাম্পাসে ইদানিং অনেক কথাও শুনেছি, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। কারণ সত্যি এটাই যে আমি তাকে খুব খুব বেশি ভালোবাসি। তাকে জানার আগে যতটা না ভালোবেসেছি, তার থেকে অনেক বেশি এখন ভালোবাসি। আর দিন দিন তার প্রতি আমার ভালোবাসা বেড়েই চলেছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তিনি আমার সাথে বেশি কথা বলে না, এড়িয়ে চলে। আগের মতো সময় দেয় না, পড়াতেও চায় না। সারাক্ষণ ব্যস্ত থাকার অজুহাত দেয়। কি হলো তার জানি না, কিছু জানি না। তার সাথে কথা বলবো, তাও পারছি না। দেখা হলে এড়িয়ে যায়। না, এভাবে আর আমার তার সাথে কথা বলতে হবে, জানতে হবে কেন তিনি এমন করছে। পরের দিন প্রথমে গিয়ে ওনাকে খুঁজতে শুরু করলাম, পেয়েও গেলাম। তার কিছু বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলে। আমি তাদের দিকে এগোতে লাগলাম। আজ জেনেই ছাড়ব কি হয়েছে। তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। তিনি কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর বলল, হ্যাঁ বলো, কি বলবে? আমি কি বলবো বুঝতে পারছি না। এভাবে সকলের সামনে কিভাবে বলবো? উনি কি বুঝতে পারছেন আমার সমস্যা? কই, এমন তো আগে ছিল না। উনি নিজেকে কোনো মতে সামলে নিয়ে বললাম, আসলে একটু একা কথা বলতে চাইছিলাম। কথাটা বলে মাথা নিচু করে ফেললাম। কেমন যেন লাগছিল। ওনার বন্ধুদের মধ্যে একজন বলল, আচ্ছা তোরা কথা বল, আমরা আছি পাশে, বলে চলে গেলেন। আমি তখনও ঠায় দাঁড়িয়ে ভাবছিলাম কিভাবে শুরু করব। আর সে আমার দিকে তাকিয়েছিল কিছু শোনার আশায়। তাই ভনিতা ছাড়াই বলে ফেললাম, আপনি এমন কেন করছেন? তিনি অবাক হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করেছিল কি বলতে চাচ্ছি। কিছুক্ষণ তাকিয়ে থেকে না বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, কি করেছি আমি? জানেন না কি করেছেন? না। আমার খুব রাগ হলো। এতদিন অবহেলা করে এখন না বোঝার ভান করে যাচ্ছে। কিছুটা রাগ নিয়ে বললাম, আপনি আমি দিনের পর দিন অবহেলা করছেন। ঠিকমতো কথা বলেন না, এড়িয়ে চলেন। এমনকি আমাকে দেখেও না দেখার মতো করেন। কেন করছেন এমন? কি করেছি আমি? আমি কি কোনো কিছু ভুল করেছি? কষ্ট দিয়েছি আপনাকে? প্লিজ বলুন না, কেন করেছেন এমন? আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে খুব। এক নাগারে কথাগুলো বলে নিঃশ্বাস নিলাম।
সত্যি বলতে খুব কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছি না। উনি হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে আমার মুখ পানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি এখন নিচের দিকে মুখ করে আছি। ওনার দিকে তাকানোর সাহস হচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, কি হয়েছে তোমার? এসব কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। সত্যিই কি উনি বুঝতে পারছে না আমি কি বলতে যাচ্ছি? একটা মেয়ে হয়ে তার কতভাবে বুঝতে হবে ওনাকে যে ঠিক কতটা চাই আমি ওনাকে। ঠিক আছে, উনি যখন চাচ্ছে সেভাবেই হবে। আমি ওনাকে বলবো আমার মনের কথা। কি হয়েছে বুঝতে পারছেন না? পাগল হয়ে যাচ্ছি আমি আপনার জন্য। সেই শুরু থেকে আপনাকে ভালোবাসি আমি। আপনার একটু কাছে থাকার জন্য, আপনার সাথে সময় কাটানোর জন্য আপনার কাছে পড়তে আসা। আপনি কি সত্যিই বোঝেন না? কি বলছো এসব তুমি? আমি তোমাকে ওভাবে কখনোই দেখিনি। আর তাছাড়া তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এখন তো দেখছি সবাই ঠিকই বলেছে তোমার সম্পর্কে। দেখো মাহনুর, এসব মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মন দাও। আর তা ভালো না লাগলে তোমার যা ইচ্ছে করো, কিন্তু দয়া করে আমার সময় নষ্ট করো না। কী সব বলছেন উনি? এই কি আমার সে? না, কখনো না। উনি এমন হতে পারে না। নিশ্চয়ই আমার সাথে মজা করছে। এভাবে বলছেন কেন? আপনি মজা করছেন তাই না? দেখুন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। এমন মজা করবেন না প্লিজ। আহ, তুমি কি বুঝতে পারছো না? আমাকে তুমি বিরক্ত করছো, বুঝতে পেরেছো? বিরক্ত করছো খুব। তোমাকে সহ্য হচ্ছে না আমার। তুমি জানতে আমি মিথ্যে কথাটা ঘৃণা করি। আগে না হয় জানতে না, কিন্তু পরে তো জেনেছিলে। তখন সব বলতে পারতে, কিন্তু তুমি তা করনি। উল্টো দিনের পর দিন নাটক করে গেছো। আবার আমার কান্না পেয়ে গেল। কান্নারত চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি মানছি মিথ্যা বলেছি, কিন্তু কেন বলেছি? আপনার একটু কাছে থাকার জন্য, আপনাকে ভালোবাসি বলে। সত্যিটা বলে দিলেই সব ঠিক হয়ে যেত। আমাদের মধ্যে দূরত্ব আসতো না। তুমি জানো আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন তোমাকে সহ্য হয় না। আমাকে ভুলে যাও। আমি তোমার মতো মেয়েকে কখনো ভালোবাসবো না। পারলে তোমার মুখ আমাকে আর দেখাবে না। তোমার জন্য পুরো ক্যাম্পাসে আমার নাম খারাপ হয়েছে। তোমাকে আমাকে নিয়ে নানান কথা বলছে। আমার এতদিনের মান সম্মান নষ্ট করে দিয়েছো তুমি। প্রত্যেকে আমার দিকে কিভাবে তাকিয়ে থাকে জানো? জানো না। কিভাবে জানবে তুমি? তুমি তো তোমার দুনিয়াতে বিভোর থাকো। তোমার কি মনে হয় তোমার আমাকে বলা মিথ্যে কথা, ধোঁকা দেওয়া এগুলো আর জানতে পেরেছি? না, এগুলো আমি সেদিন ক্লাস শেষে জেনেছি, যেদিন তুমি আর তোমার বান্ধবীরা মিলে কথা বলছিলে। আমি তোমাকে ঘৃণা করি। এই যাও তো, তোমাকে সহ্য হচ্ছে না, যাও। আমি নির্বাক, নীরব। কি বলবো, কি করব জানি না, আর জানতেও চাই না। এই মানুষটা আমার ভালোবাসা নয়। এই মানুষটাকে আমি ভালোবাসিনি। এ অন্য কেউ, আমার তিনি না। আমার তিনি কাউকে কষ্ট দিয়ে কথা বলতেই পারে না। না, কখনো পারে না। এত ঘৃণা যে সহ্য করতে পারছে না। নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছি। আর কিছু বলতে পারলাম না। চলে আসতাম ওখান থেকে। এরপরের দিনগুলো কিভাবে কেটেছে আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু ওনার সামনে আর যায়নি। প্রিয় মানুষটার ঘৃণা নিয়ে বেঁচে থাকা যে কত কষ্টের তা প্রতিনিয়ত বুঝতে পেরেছি। ট্রান্সফার হয়ে অন্য শহরে চলে এলাম। শেষবার দেখাও হলো না। জানি না কেমন আছে। থাক না, যেমন থাকতে দিয়েছে তেমন। ভালোবেসে যে পেতে হবে তার কোনো মানে নেই। দূর থেকেও ভালোবাসা যায়। আমি না হয় তাকে দূর থেকেই ভালোবেসে যাব। 2 বছর পর চলে গেল জীবন থেকে দুটো বসন্ত। জীবন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আমার জীবনও অপেক্ষা করেনি। সময়ের স্রোতের সাথে ঠিকই চলেছে। সব ভুলে আগে বাড়লেও কিছু না পাওয়ার কষ্ট, গ্লানি, হারানো স্মৃতি রয়ে যায়, যা দিন শেষে রাতের আধারে কুড়ে কুড়ে খায়। আজও তাকে আমি ভুলিনি। আমার সেই হারিস আহনাফ কেমন আছে সে? নিশ্চয়ই ভালো আছে। ভোরের আলো ফোটার সাথে সাথে রাত শেষ হয়ে একটি নতুন দিনের সূচনা হয়, যা আমাদের জীবনের নতুন কিছু নিয়ে আসে। আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি আজ। তাকে ছেড়ে যখন চলে আসলাম তখন তোয়ানা আমাকে সামলিয়েছিল। বোনের থেকে কম কিছু না ও আমার কাছে। বড্ড ভালোবাসি মেয়েটাকে। বিয়ের 7 দিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। তার জন্য মেয়েটা ভীষণ রেগে আছে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে গন্তব্যে পৌঁছে গেলাম বুঝতে পারিনি। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তোয়ানার বাবা ওদের শহরের এমপি। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। বাড়ির সামনে দাঁড়িয়ে বুঝতে পারছি বিয়ের আয়োজন খুব ধুমধামভাবে করা হচ্ছে। এ বাড়ির সকলে খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। আমার আর একটা পরিবার।
বাড়ির ভেতরে প্রবেশ করতেই সকলে মিলে বোকা দেওয়া শুরু করে দিল। দেওয়ারই কথা, যেখানে 7 দিন আগে আসার কথা সেখানে বিয়ের 2 দিন আগে আসলে তো এমনটাই হবে। সকলে বুঝতে পারলেও বিয়ের কনেকে বোঝাতে পারলাম না। রুমিকে জড়িয়ে ধরে অনেকগুলো সরি বললাম তোয়ানাকে। শেষে ম্যাডামের রাগ ভেঙেছে। আজ মেহেদি অনুষ্ঠান, কাল হলুদ, পরের দিন বিয়ে। বাড়ির সকল মেয়েরা মেহেদি দিতে বসে পড়েছে। আমি তোয়ানার মেহেদি পরানো দেখছি। বরাবরই এসব মেহেদির ওপর আমার আগ্রহ কম, আর যাও ছিল তা 2 বছর আগে শেষ হয়ে গেছে। তোয়ানা বেডে কম বেশি সকলে বলেছে দিতে, কিন্তু দিইনি। মেহেদির অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। রাতে কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়লাম। তখনও জানি না সামনের দিন আমার জন্য কি অপেক্ষা করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সকলে মিলে হলুদের আয়োজনে লেগে পড়লাম। হলুদের অনুষ্ঠান খুবই বড় করে করা হয়েছে। প্রায় সকলেই হলুদ শাড়ি পরেছে, আমিও পরেছি। তোয়ানাকে সবুজ হলুদ মিশ্রণের শাড়ি পরানো হয়েছে। কিছু ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। বিয়ের আগে বুঝি এমন করে মেয়েরা সুন্দর হয়? এখানে অনেকে আমি চিনি। তোয়ানার পরিবারের সকলের সাথে কম বেশি পরিচিত। বর্তমানে আমরা কিছু মেয়ে তোয়ানার পাশে বসে গল্প করছি। ঠিক তখনই আমার চোখ পড়ে গেটের দিকে। আমার দুনিয়া যেন কিছু সময়ের জন্য থেমে গেল। কতদিন পর সেই কাঙ্ক্ষিত মুখ দেখতে পেলাম আমার তিনি। কিন্তু উনি এখানে কি করছে? কতক্ষণ ওনার মুখ পানে তাকিয়েছিলাম জানা নেই। যখন হুঁশ ফিরল তখন দেখি তিনি ঠিক আমার সামনে আমারই মতো অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো উনিও আমাকে এখানে আশা করেনি, যেমন আমি করিনি ওনাকে এখানে। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা মেয়ে, রায়া, তোয়ানার মামার মেয়ে। রায়া যেমন সুন্দর দেখতে, ঠিক তেমন ওর মনটা সুন্দর। কিন্তু ওরা দুজন একসাথে কেন? আমার ভাবনার মাঝে রায়া সে তোয়ানাকে জড়িয়ে ধরে হলুদ লাগিয়ে দিল। তখনও আমি তার পানে তাকিয়ে এতদিনের তৃষ্ণার্ত চোখ দুটো ওনাকে দেখে বেহায়া হয়ে গেছে। রায়া এসে আমাকে জড়িয়ে ধরল। এই মেয়েটাকে খুব ভালো লাগে আমার। সাধারণত সুন্দরী মেয়েরা অহংকারী হয়, কিন্তু এই মেয়েটার মধ্যে অহংকারের ছিটে ফোটাও নেই। রায়ার সাথে কুশল বিনিময়ের পর যখন রায়া বলল, এই হলো আমার হবু বর। এতদিন দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলে সবাই, এখন দেখে নাও যত পারো। এ কথাটা যত সহজে বলে দিল তত সহজে আমি মেনে নিতে পারিনি। তাই হয়তো অবাধ্য চোখের জলগুলো গড়িয়ে পড়তে চাইছিল, কিন্তু না, এমনটা করতে পারবো না আমি। এরকম যে হবে তা জানা ছিল, তাই না? কতদিন আমার জন্য একা থাকবে? আর থাকবেই বা কেন? উনি তো আমাকে ভালোবাসে না, আর না আমাকে সহ্য করতে পারে। তিনি আমাকে ঘৃণা করে। নিজেকে যথাসম্ভব শক্ত করে ওনার দিকে তাকিয়ে শুধু একটু হাসি দিলাম, বেদনার হাসি। এরপর আর ওনার দিকে চোখ তুলে তাকায়নি, আর ওনার আশেপাশে থেকেছি। ভয় হয় ওনার সামনে গেলে যদি অনুভূতিরা আবার জেগে ওঠে। অনুষ্ঠানের বাকি সময় একভাবে পালিয়ে পালিয়েছিলাম, চাই না ওনার সামনে যেতে। তিনি আমার না, তিনি এখন অন্য কারো। এই সত্যিটা মেনে নিতে হবে আমাকে। আমি কারো স্বপ্ন ভাঙতে পারবো না, কখনোই না। অনুষ্ঠান শেষে রুম থেকে আর বের হইনি। রাতে তোয়ানার রুমে আমরা সকলে আড্ডা দিয়েছি। খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তোয়ানাদের বাগানে হাঁটতে গেলাম। এই সময় খুব কম মানুষ উঠেছে। বাড়ির বড়রা বেডে তেমন কেউ নেই, কারণ কাল অনেক রাত পর্যন্ত সকলে আড্ডা দিয়েছে। সুতরাং এত ভাবার কিছু নেই। কিন্তু কে জানতো আমার সাথে বিপরীত কিছু হবে। বাগানে গিয়ে দেখি তিনি দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার সাথে সাথে তার সাথে চোখাচোখি হয়ে গেল। ভয়ঙ্কর সেই অনুভূতি। কিছু না বলে চলে আসতে নিলে তিনি মাহনুর বলে ডাক দিল। কতদিন পর তার মুখে নিজের নাম শুনলাম। এই একজন ব্যক্তি যিনি আমায় মাহনুর বলে ডাকত, অন্যরা নূর বলেই ডাকে। এই 2 বছরে কেউ মাহনুর বলে ডাকেনি। কান্নাগুলো সব গলায় আসে বেঁধে যাচ্ছে। খুব কি ক্ষতি হতো সেদিন আমাকে মেনে নিলে? জানা নেই, আমার জানতেও চায় না। তিনি এখন রায়ার। নিজেকে শক্ত করে পেছনে ঘুরে দাঁড়ালাম। ততক্ষণে তিনিও অনেকটা কাছাকাছি চলে এসেছেন। সৌজন্যতামূলক একটা হাসি দিয়ে স্বাভাবিকভাবে বললাম, কেমন আছেন? বিনিময়ে তিনিও একটু হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো মাহনুর? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছু সময় দুজনের মাঝে পিনপতন নীরবতা গেল। এ যেন ঝড় আসার আগের নীরবতা। আমি নিজের দিকে তাকিয়ে আছি, আর তিনি ঠিক আমার দিকে যেন কিছু খুঁজেছে, কিন্তু পাচ্ছে না। বুকের ভেতর ঢিপঢিপ করছে, ভয় করছে, হাত পা অনবরত কাঁপছে। এই ভয়াবহ নীরবতা ভেঙে তিনি হঠাৎ বলে উঠলেন, সেদিনের পর কোথায় চলে গিয়েছিলে মাহনুর? আমাকে নতুন করে ভেঙে দেওয়ার জন্য তার এই একটা কথাই যথেষ্ট ছিল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অশ্রুসিক্ত চোখে ওনার পানে তাকিয়ে বললাম,
আমার যোগ্য স্থানে। কথাটি বলে আর এক মুহূর্ত দাঁড়ালাম না সেখানে, চলে আসলাম ভিতরে। ভেতর থেকে অনেক আগে ভেঙে গিয়েছিলাম, আর আজ বাইরে থেকেও ভেঙে পড়লাম। অনেক কষ্টে চোখের পানি ধরে রেখেছিলাম। ওয়াশরুমের দরজা বন্ধ করে কেঁদে দিলাম। কী দোষ ছিল আমার? শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, এটাই আমার দোষ? নাকি ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে বলেছি এটা? কেন আমাকে শুধু কষ্ট পেতে হয়? গুছিয়ে নিয়েছিলাম তো নিজেকে, চলে এসেছিলাম দূরে, তাহলে কেন আবার সে আসলো? কেন? হু হু করে কেঁদে দিলাম। মনের মধ্যে জমানো কষ্টগুলো চোখের পানির সাথে ভাসিয়ে দিচ্ছি। ওয়াশরুম থেকে নিজেকে স্বাভাবিক করে বের হয়ে আসলাম। কাউকে কিছু বললাম না। আমি চাই না বিয়েতে কোনো সমস্যা হোক। তোয়ানা অবশ্য অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, মন খারাপ কেন। আমি এটা ওটা বলে কাটিয়ে দিয়েছি। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। আর আমার এই চেষ্টা সফল হলো আমার আর একজন প্রিয় মানুষের জন্য, রাত ভাইয়া, তোয়ানার বড় ভাই। এই মানুষটা সবার মুখে হাসি আনতে পারে। এই লোক নিজে হাসি খুশি থাকে আর আশেপাশের সকলকে খুশি রাখে। রাত ভাইয়া ঢাকা জব করে, আর জবের জন্য তার আসতে এত দেরি হলো। না হলে বোনের বিয়েতে ভাই থাকে না এমন কথা সেও শুনেছে কিনা জানা নেই। রাত ভাইয়া আসার সাথে সাথে বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। এখন সত্যিকার অর্থে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে। সবার সাথে কথা বলে রাত ভাইয়া আমার কাছে এসে পুরো একটা বক্স চকলেট ধরিয়ে দিল। চকলেট দেখে আমি চোখ চিকচিক করে উঠল। এই লোক পারেও বটে, ঠিক মনে রেখেছে। খুশিতে লাফিয়ে উঠে বললাম, তোমার মনে ছিল? আমার পাগলির কথা কি করে ভুলি? খুশি হয়ে বললাম, এতগুলো ভালোবাসি তোমায় ভাইয়া, তুমি খুব ভালো। ভাইয়া হেসে বলল, পাগলি একটা। আমাদের কথা শুনে সবাই হেসে দিল, শুধু একজন বাদে। তখনও জানি না এই জন্য আমার জীবনে ঝড় উঠতে চলেছে। দূরে কেউ আমাদের দেখে হাতের মুঠো শক্ত করে ধরে নিজের রাগ সংযত করে বলেছিল, খুব হাসি পাচ্ছি না, হেসে নাও, কারণ এরপর যা হবে তারপর আর তুমি হাসতে চাইবে না। বলে বাঁকা হাসি দিয়ে চলে গেল। জীবনের সব কিছু আমরা নিজেদের মতো পাই না, ঠিক তেমনই আমিও তাকে পাইনি। রাত ভাইয়া আসায় দুঃখগুলো কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমার জীবনের দুঃখ আমার একমাত্র সঙ্গী। ছোট থেকে বাবা মায়ের সঙ্গে পাইনি, তারা নিজেরা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিল। তাদের যে একটা মেয়ে সে হয়তো ভুলে যেত। ছোটবেলায় আমার একমাত্র সাথী ছিল আমার নানি যান। তিনিও একদিন আমাকে একা ছেড়ে চলে গেল। তোয়ানার সাথে আমার পরিচয় ছোট থেকে। পরে বাবার ট্রান্সফার হয়ে চলে আসে আর আমাকে নানিজানের কাছে দিয়ে যায়, কারণ হিসাবে দেখানো হয় তারা দুজন কাজে থাকবে, আমাকে দেখার মানুষ থাকবে না। ছোট বাচ্চাকে ছেড়ে চলে গেল তারা স্বার্থপরের মতো। প্রথম প্রথম কান্না করতাম, কষ্ট হতো, কিন্তু পরে বুঝতে শিখে গেলাম তারা আসবে না, কান্না করে কোনো লাভ হবে না। বড় হতে হতে বাবা মার কাছ থেকে অনেক দূরে চলে গেলাম। নানি জানি আমার দুনিয়া ছিল। বাবা মা প্রতি মাসে টাকা পাঠিয়ে দিত আর মাঝে মাঝে দেখা করতে আসতো, তাও আমি খুশি ছিলাম। আমার কথা মনে রেখেছে এই বা কম কি। কিন্তু নানি যান চলে যাওয়ার পর আমি একা হয়ে গিয়েছিলাম। ঠিক তখনই তিনি আমার জীবনে আসলো। ঝড়ের মধ্যে এসে ঝড়ের মতো চলেও গেল, রেখে গেল আমার ভাঙা মন। তারপর আমার পাশে এসে দাঁড়ালো তোয়ানা আর রাত ভাইয়া। ওরা দুজন আমার পাশে এমনভাবে ছিল যেন ওদের দুজনের জান আমার মধ্যে। এর পরিবারটি আমার জন্য অনেক করেছে। যতটা না নিজের বাবা মা কাছ থেকে পেয়েছি, তার চেয়ে এদের কাছ থেকে বেশি পেয়েছি। আর তোয়ানা তো আমার বোন, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছুর সমাধান। সেই মেয়েটার আজ বিয়ে, কেন যেন খুব কষ্ট হচ্ছে। কিন্তু নিয়তি এটাই, বিয়ের জন্য কনেকে নিয়ে কমিউনিটি সেন্টারে চলে এসেছি আমরা। বরপক্ষ আগে থেকে এখানে উপস্থিত রয়েছে। এই এতক্ষণে আমি আফনানের সামনে একবারও যাইনি, কিন্তু এখানে এসে ওনার সামনে পড়তে হলো। কেমন করে তাকিয়ে আছে, আমাকে দেখে কিছু বলতে যাবে, তার আগে রাত ভাইয়া চলে আসলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন, চল, বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমিও আর কিছু বললাম না, মনে মনে রাত ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ দিলাম। ঠিক সময়ে এসে আমাকে বাঁচিয়ে দিল। তোয়ানার কাছে গিয়ে ফটো সেশনের অংশগ্রহণ করলাম। বাকিটা সময় আমি রাত ভাইয়ের সাথেই ছিলাম। ভাইয়া আমাকে এক মুহূর্তের জন্য মন খারাপ করতে দেয়নি, সারাক্ষণ হাসিয়েছে। লোকটা পারেও বটে। এর মধ্যে বেশ কবার আফনানের সাথে চোখাচোখি হয়েছে আমার, কিন্তু ওনাকে দেখে জান যায় যায় অবস্থা। এত রেগে আছে কেন লোকটা? আমি আর ওদিকে মন দিলাম না। অন্যের জিনিসে নজর দেওয়া পাপ। বেশ কিছুক্ষণ ধরে আফনানকে দেখছি না, কোথায় গেল উনি?
অনেক খোঁজার পরেও ওনাকে দেখলাম না। হঠাৎ হাতের ফোনটা বেজে উঠল। দেখলাম অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমবার ধরলাম না, দ্বিতীয়বার ধরলাম। ওপাশ থেকে কি বলছে তা বোঝা যাচ্ছে না, কারণ গান বাজনা চলছে। তাই একটু বাইরে গিয়ে কথা বলতে ওপাশ থেকে বলল, খুব বার বেড়েছে না? চেয়েছিলাম সময় দিতে, কিন্তু তোমার তা ভালো লাগেনি। সো রেডি বেবি। আমি হতভম্ব। কে আর আমাকেই বা এসব কেন বলছে লোকটা? কি চায়? প্রশ্নগুলো মনে না রেখে বলে ফেললাম, কে বলেছেন আপনি? আর এসব কেমন ব্যবহার? আমি কি তা দাঁড়ার জন্য সারা জীবন পাবি শোনা? তারপর কি হলো আমি জানি না। যখন চোখ খুলে তাকালাম, তীক্ষ্ণ আলো এসে চোখে পড়ল। ধীরে ধীরে মনে করার চেষ্টা করলাম কি হয়েছিল আমার সাথে। কিছুক্ষণের মধ্যে মনেও পড়ে গেল, আমি তো বিয়েতে ছিলাম। এখানে কি করে আসলাম? আর এটাই বা কোথায়? কে নিয়ে এসেছে এখানে? কারো কথায় বাস্তবে ফিরে আসলাম। নাও অনেক ঘুমিয়েছ, এখন আর ঘুমাতে হবে না। সাইনটা করিয়ে দিয়ে যত ইচ্ছা ঘুমিয়ে দাও। এমনিতে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করো। আমি মানুষটার দিকে মস্ত বড় হাঁ করে তাকিয়ে আছি। এ আমি কাকে দেখছি? উনি এখানে কি করে? আর সাইন? কিসের সাইনের কথা বলছেন উনি? আমাকে হাঁ করে থাকতে দেখে আহনাম জোরে ধমক দিয়ে উঠলেন। ওনার চোখগুলো লাল হয়ে আছে, চুল এলোমেলো, তারপরও এমনভাবে ধমক দেওয়া। সত্যি বলতে এর আগে কখনো ওনাকে এভাবে দেখিনি। ভয়ে জড়সড় হয়ে বসে আছি। কি হয়েছে ওনার? এভাবে তো কখনো করে না। তাহলে আজ কি হলো? আমার ভাবনার মাঝে উনি আবার সাইন করতে বললেন। এবার আর চুপ না থেকে বললাম, কিসের কাগজ এটা? তিনি স্বাভাবিকভাবে বললেন, বিয়ের। আশ্চর্য, বিয়ে? কিসের বিয়ে? আর আমি কেন সাইন করব? কি বলছে উনি? হচ্ছে কি এখানে? অবাক হয়ে বললাম, কি বিয়ের? কার বিয়ে? কিসের বিয়ে? আমি কেন সাইন করব? কারণ বিয়েটা তোমার আমার, তাই আমার একার সাইনে তো আর বিয়ে সম্ভব না। সেহেতু তোমারও সাইন করতে হবে। আর ড্রামা না করে সাইন করো। ওনার কথা শুনে রাগে দুঃখে কান্না পেয়ে গেল। রাগে চিৎকার করে বললাম, আপনার কি সব মজা মনে হয়? বিয়ে, তাও আপনার আর আমার? নিজেকে কি মনে করেন আপনি? যখন ইচ্ছা হবে দূরে সরিয়ে দিবেন, আবার যখন ইচ্ছা হবে কাছে আসবেন। সব কি এত সহজ? আর রায়া, ওর কি দোষ? ওর সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে। মেয়েটা কত স্বপ্ন দেখেছে আপনাকে নিয়ে। এভাবে ভেঙে দিতে পারেন না আপনি। কেন করেছেন এসব আপনি? প্লিজ আমাকে যেতে দিন। বলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে উনি আমার হাত টেনে আবার বসিয়ে দেয় এবং কোনো কথা না বলে ফোনে কিছু একটা করে আমার কাছে ফোনটা দিয়ে বলেন, কথা বলো। ওনার দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফোন হাতে নিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে যা শুনলাম তাতে আমি স্থির হয়ে বসে রইলাম। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছি আমার। এত বড় ধোঁকা! পাথরের মতো বসে থেকে বিয়েটা করে নিলাম। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম আমি আর আহনাফ। বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের নীরবতা অনুভব করছি। বাইরে থেকে শুনছান নীরবতা থাকলেও আমার মনের মধ্যে প্রবল বেগে ঝড় বইছে। কী থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। বিয়ে শেষে আহনাফ একটা কথাই বলেছিল, এখান থেকে এক পা বাইরে বেরোনোর সাহস করবে না, ফল ভালো হবে না। তারপর কোথায় যে চলে গেল, এখনও ফিরে আসেনি। আমার ফোনটাও উনি নিজের কাছে রেখে দিয়েছে। ওনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। এই আহনাফকে আমি চিনি না। এই যে আলাদা দুজন মানুষ। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে চোখ থেকে জর্জর করে পানি পড়তে লাগলো। কি করে পড়লো ওরা এমনটা করতে? তখন ফোনের ওপাশে রায়া যখন কথা বলে উঠল, তখন কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করছিল না। রায়া বলল, নূর, আমি রায়া, শুনতে পারছো? দেখো যা হচ্ছে মেনে নাও, বিয়েটা করে নাও। বিয়ে করে নেব মানে? তুমি কি বলছো এসব? দেখো রায়া, তোমরা নিশ্চয়ই মজা করছো আমার সাথে, তাই না? এমন মজা বন্ধ করো প্লিজ, আমার ভালো লাগছে না। পাশ থেকে শুধু দীর্ঘশ্বাসের শব্দ পেলাম আমি। আমি জানি তুমি এসব মেনে নিতে পারছো না, কিন্তু মেনে নিতে হবে। বিয়েটা করে নাও প্লিজ। আর যদি আমরা আর আফনানের বিয়ের কথা শুনে বিয়ে না করতে চাও, তাহলে বলবো আমাদের বিয়ে ঠিক হয়নি, সবটা একটা সাজানো প্ল্যান ছিল। বাকিটা আহনাবি তোমায় বলবে। ওকে একটু সময় দাও। সরি নূর, এবার বিয়েটা করে ফেলো প্লিজ। আমি আর কিছু বলার জন্য পাইনি, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর কি হলো জানি না, অনেকটা ঘোরের মধ্যে থেকে বিয়ে করে নিলাম। এখন অপেক্ষা তার ফেরার। অনেক অনেক প্রশ্ন ঘুরছে মনের মধ্যে। এত কিছু কেন করছেন তিনি? উনি তো মিথ্যা পছন্দ করতেন না। তাহলে কি এমন হলো যে মিথ্যার আশ্রয় নিলেন? আর ওনার এই রূপ এত ভয়ঙ্কর কবে থেকে হয়েছেন তিনি? আগে থেকেই নাকি এখন? আহ, মাথা ফেটে যাচ্ছে।
এত এত প্রশ্নের ছড়াছড়ি, কিন্তু উত্তরের খোঁজ নেই। কোথায় তিনি? এখনও আসছে না কেন? আরও কিছুক্ষণ অপেক্ষা করে লাভ হলো না, উনি আসছে না। এদিকে সারাদিনের ধকল, তারপর কান্না, এখন আবার ক্ষুধা, সব কিছু মিলে আমাকে কাবু করে নিয়েছে। চোখে রাজ্যের ঘুম নেমে এলো। বেলকনিতে রাখা চেয়ারে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ গাল ছুঁয়ে দিচ্ছে। অপরিচিত স্পর্শে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আহনাব একদম আমার মুখের সামনে। বুকটা ধক করে উঠল। অস্বস্তি হচ্ছে খুব। যতই ওনাকে ভালোবাসি না কেন, কখনো তার এত কাছে যাওয়া হয়নি। তিনি এখনও আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার মধ্যে অস্থিরতা আরও বাড়তে লাগলো। তিনি হয়তো আমার অস্থিরতা বুঝতে পেরেছেন, তাই আমার থেকে দূরে সরে গেল। কিন্তু তার দৃষ্টি এখনও আমার উপর নিবদ্ধ। তার দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকালাম। তিনি কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, এখানে ঘুমাচ্ছিলে কেন? বেড কি চোখে পড়েনি? তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন করলেন এমন? এত নাটক কেন করলেন? আমাকে বিয়ে করেছেন কেন? তিনি ক্ষিপ্ত গলায় বলে উঠলেন, কেন? বিয়েটা হয়ে বুঝি খুব ক্ষতি হয়ে গেল তোমার? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন তো আর তুমি তোমার রাদের কাছে যেতে পারবে না, তাই না? কথাগুলো বলতে বলতে প্রচণ্ড রেগে উঠলেন তিনি। আমি অবাক হয়ে তার কথা শুনছি আর বোঝার চেষ্টা করছি কি বোঝাতে চাইছেন তিনি। এখানে রাত ভাইয়া কোথা থেকে আসলো? আপনিও তো রেগে যাচ্ছেন কেন? আমাদের বিয়ের সাথে রাত ভাইয়ার কি সম্পর্ক? এই খবরদার, তুমি ওই রাদের নাম মুখে নেবে না। তুমি শুধু আমার নাম নেবে। তোমার সব কিছুতেই শুধু আমি থাকবো, আর কেউ না। ওই রাত তো নাই, বুঝলে তুমি? ভালো করে মাথায় ঢুকে নাও এই কথাটা। আপনি এমন ব্যবহার করছেন কেন? আগে তো এমন ছিলেন না। এবার তিনি রেগে আমার কাছে এসে আমার দুবাহু জোরে চেপে ধরে বলতে লাগলেন, বোঝো না তুমি? বোঝো না কেন আমি এমন করি? বুঝবি কি করে? তোমার ধ্যান জ্ঞান সব এখন অন্য কারোর জন্য, রাইট? আমি যে তোমার আশেপাশে আছি, তোমাকে দেখলে তা মনেই হয় না। তুমি জানো আমি এমন কেন হয়েছি? হাতে খুব ব্যথা পাচ্ছি। এত জোরে ধরার কি আছে? আমি কি কোথাও পালাচ্ছি নাকি? অদ্ভুত লোক। ভয়ে ভয়ে মাথা ডানে বামে নাড়ালাম। যার মানে না। আমি জানি না উনি এমন কেন হয়ে গেছে, কিন্তু জানতে চাই কি এমন কারণ ওনার এমন হয়ে যাওয়ার পিছনে। আমার ভাবনার মাঝে উনি বলে উঠলেন, তুমি। আমার মনে হলো কেউ আমার মাথার ওপর আকাশ ছেড়ে দিয়েছে, আর আকাশ ভাঙার শব্দে কানের মধ্যে ভোপো আওয়াজ হচ্ছে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। আমি আমি কি করে ওনার এমন পরিবর্তন কারণ হতে পারি? আমাদের দেখা হয় না প্রায় 2 বছর, তাহলে আমি কি করে? কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো লাগছে। আমি আমি কি করেছি? হ্যাঁ, তুমি। সব তুমিই করেছ। তোমার জন্য আজ আমার এই অবস্থা। আর যার জন্য আমার এই অবস্থা, তাকে কি করে ছেড়ে দিই বলো? তার মানে আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছেন? কিন্তু কোন অপরাধের শাস্তি? আচ্ছা, মানলাম আমি অপরাধী, আর আপনি আমাকে শাস্তি দিতে চান। তাহলে এমনি দিতেন, বিয়ে করলেন কেন? উনি কিছুক্ষণ ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে রইল। আমার হাত ছেড়ে সোজা হয়ে বসলেন। মুখে হাসি এনে বললেন, তোমাকে যতটা বোকা ভেবেছিলাম, তুমি তার থেকেও বোকা। আর কি যেন বললে? বিয়ে করার কি দরকার ছিল, তাই তো? আসলে আমি কি ভেবেছি জানো? তোমাকে দূর থেকে শাস্তি দেওয়া সহজ হতো না, তাই কাছে নিয়ে আসলাম। এখন যে শাস্তি দিই না কেন, কেউ কিছু বলতে পারবে না। আমার দিকে একটু ঝুঁকে মুখের ওপর ফু দিল। সাথে সাথে চোখ মুখ কুঁচকে নিলাম আমি। তা দেখে তিনি হেসে দিলেন। আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলতে লাগলেন, কারণ তোমার ওপর সব থেকে বেশি অধিকার এখন আমার। এমনকি তোমার থেকেও তোমার ওপর আমার অধিকার বেশি, বুঝলে বউ? শেষ, আমি শেষ। ওনার এত কাছে আসার কারণে বুকের মধ্যে এক প্রকার তবলা বাজানো শুরু করে দিয়েছিল। এখন আবার তার বউ বলে ডাকা যেন দম বন্ধ করে দিচ্ছে। আল্লাহ, এত নির্লজ্জ কেন উনি? লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আমাকে লজ্জা পেতে দেখে উনি হেসে দিলেন। এমন সময় ফোন বেজে উঠল। এটা তো আমার ফোন। আমি চোখ তুলে ওনার দিকে তাকালাম। তিনি আমার দিকে তখনও তাকিয়েছিল। চোখ সরিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখলেন। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল। কি হলো? কে ফোন দিয়েছে? ওনার মুখে হিংস্রতা ফুটে উঠেছে যেন। আহনাব কিছু না বলে সজোরে ফোনটা আছাড় দেয়। আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আমার ফোন। তিনি রক্ত চক্ষু নিয়ে তাকালো আমার দিকে। ভয়ে আমি শেষ। আজকে আমার শেষ দিন। তাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। উনি আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে বড় বড় নিঃশ্বাস নিলেন। পরে আমার দিকে তাকিয়ে বললেন, আজকের পর থেকে তোমাকে যেন রাদের সাথে যোগাযোগ করতে না দেখি।
বিয়ের আগে যা করার করেছো, কিন্তু বিয়ের পর আমার কথা মতো চলবে মানে রাত ভাইয়ের সাথে যোগাযোগ রাখবো না কেন? আহনাব চিৎকার করে বলল, কারণ আমি বলেছি তাই। বলবি না কথা ওর সাথে? এই, তুমি বোঝো না, আমার ভালো লাগে না তোমাদের একসাথে দেখলে। রাগ হয়, খুব রাগ হয়, মন চায় রাতকে শেষ করে দিই। বলে সামনের চেয়ারটাতে সজোরে লাথি মারে। রাগে থরথর করে কাঁপছে। ভয়ে আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আর এদিকে রাত ভাইয়ের সাথে কথা না বলে তো থাকতে পারবো না। কি করব এখন? উনি আবার বলে উঠলেন, বুঝেছ কি বলেছি? মাথা নাড়িয়ে জবাব দিলাম, হ্যাঁ বুঝেছি। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হাত ধরে রুমে নিয়ে গেলেন। বেডের উপর বসিয়ে দিয়ে খাবার নিয়ে আমার পাশে বসলেন। নাও, ভালো মেয়ের মতো এবার হা করো তো। মানে উনি আমাকে খাইয়ে দিবেন? এই লোক তো দেখছি গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়। কিছুক্ষণ আগে রাগে ফেটে পড়ছিল, আর এখন একদম স্বাভাবিক। আচ্ছা, আপনি না আমাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছেন, তাহলে এসব কি? উনি এক পলক আমার দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দিলেন। আগে খাও, তারপর শাস্তি দিব। না খেয়ে অসুস্থ হলে আমাকেই তো দেখতে হবে। ও তাই বলি, এত ভালোবাসা আসলো কোথা থেকে? খুব ক্ষুধা পেয়েছিল, তাই আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। আমার সাথে তিনিও খেয়ে নিল। ভালো লাগছে খুব। উনি আমাকে খাইয়ে দিল। না না, তার উপর দুর্বল হলে চলবে না। এক ভুল দ্বিতীয়বার করব না আমি। কাছে টেনে নিয়ে আবার দূর করে দিবে? খাওয়া শেষে তেমন কথা হলো না, দুজন শুয়ে পড়লাম। প্রথমে আমি একটু দ্বিমত করেছিলাম, কিন্তু ওনার ধমকে সুরসুর করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তিনিও এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভালো লাগা, অস্বস্তি, ভয় সব একেবারে ঝেঁকে ধরল। ছোটাছুটি করতে শুরু করলাম। উফ, কি সমস্যা! চুপচাপ শুয়ে থাকো, জ্বালাচ্ছ কেন? কি করেছেন? ছাড়ুন, এভাবে ধরে আছেন কেন? আমার বউকে আমি ধরেছি, তাতে তোমার কি? হাহ, আমার বউ? শুধু বউ বউ করেন কেন? বিয়ে তো করেছেন শাস্তি দিতে। আচ্ছা, সত্যি কি শাস্তি দিতে বিয়ে করেছে, নাকি অন্য কিছু আছে যা আমি জানি না? ওনাকে জিজ্ঞেস করলেই তো হয়। শুনছেন? একটা কথা আর জানার ছিল। বলো, কি জানতে চাও? সত্যি করে বলুন তো, কেন বিয়ে করেছেন আমাকে? এতক্ষণ তিনি আমার পিঠে তার মুখ গুজেছিল। আমার কথাটা শুনে তিনি মাথা উঠিয়ে আমার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখন বলতে ইচ্ছা করছে না, যখন ইচ্ছা করবে তখন বলবো। এখন ঘুমাতে দাও। আমিও আর কিছু বললাম না। বড্ড ক্লান্ত লাগছে। কখন যে দু চোখে ঘুম নেমে এলো বুঝতে পারিনি। ভোরের চোখ খুলে দেখি আহনাব আমার উপর ঝুঁকে তাকিয়ে আছে। ওনাকে এভাবে দেখে হতভম্ব হয়ে গেলাম। সে আমার এত কাছে ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল। উনি এক ভ্রু কুঁচকে বলল, কি, আপনি এভাবে আমার উপর ঝুঁকে আছেন কেন? আমি আমার বইয়ের উপর ঝুঁকে থাকবো নাকি তার উপর উঠে যাব, তা আমার ইচ্ছা। তোমাকে বলবো কেন? আপনি এত অদ্ভুত ব্যবহার করছেন কেন? কাল থেকে দেখছি, আপনাকে ঠিক বুঝে উঠতে পারছি না। আমার কথায় উনি দীর্ঘশ্বাস ফেললেন। শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি আমাকে বুঝবেও না। পরক্ষণে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। উনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুম ত্যাগ করলেন। আমি ওনার যাওয়ার পথে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়লাম। মানুষটা এমন কেন? আগে কত সরল ছিল, আর এখন কত জটিল। এসব নিয়ে আর ভাবলাম না। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি উনি খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমিও গিয়ে ওনার পাশে বসে পড়লাম। আমি পাশে বসতেই আহনাব নিজের হাতে খাওয়াতে লাগলো। আমি চুপচাপ খেয়ে নিতে লাগলাম। খেতে খেতে বললাম, একটা কথা বলার ছিল। বলো। আমি একবার পুরো বাড়িটাতে চোখ বুলিয়ে নিলাম। এটা কার বাড়ি? উনি আমার দিকে এক টুকরো রুটি বাড়িয়ে দিলেন। আমিও খেয়ে নিলাম। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমাদের বাড়ি। তার মানে আপনার বাড়ি? ওহো, আমাদের বাড়ি। তোমার আর আমার বাড়ি। আপনার বাবা মা কোথায়? গ্রামে। ও। কিছুক্ষণ নীরব থেকে মনে পড়ল তোয়ানার কথা। শুনছেন? আমার ডাক শুনে উনি মুচকি হাসি দিয়ে তাকালো। বলো, শুনছি। একটা ফোন করতে হবে। মুহূর্তে ওনার কপাল কুঁচকে গেল। ঝাঁঝালো কণ্ঠে বললেন, কেন ফোন, কাকে করবে? শোনো, তুমি যদি এখান থেকে পালাতে যাও তো খুব খারাপ হয়ে যাবে।
আর তাছাড়া তুমি যেখানেই থাকো না কেন, আমার থেকে তোমার মুক্তি নেই। আজব লোক, বলে কি পালাবো কেন? আপনি আসলেই অদ্ভুত হয়ে গেছেন, সাথে বেশি বোঝা আর বেশি বলতেও শিখে গেছেন। বলে কলকাতা ভেবে নেন। আজব লোক। উনি ছোট ছোট চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এই লোককে এখন প্রচুর ভয় হয়। আগের মতো এখন আর শান্ত থাকে না, অশান্ত হয়ে যায়। এভাবে তাকানোর কি আছে? কালকের পর থেকে তোয়ানার সাথে একবারও কথা হয়নি। ও নিশ্চয়ই চিন্তা করছে। আচ্ছা, খাওয়া শেষে বলো। আর শোনো, দুপুর থেকে রান্না তুমি করবে। এই সংসারটা তোমার, তাই নিজের সংসার সামলে নাও। আমি আর কিছু বললাম না। খেয়ে তোয়ানাকে ফোন করার জন্য ওনার কাছ থেকে ফোন নিয়ে ব্যালকনিতে চলে আসলাম। হ্যালো, কে বলছেন? তোয়ানা, আমি নূর। কেমন আছিস? নূর, তুই কোথায়? কাল হঠাৎ করে কোথায় চলে গেলি? ভাইয়ের ফোন ধরছিলে না কেন? সবাই কত চিন্তা করছিল জানিস। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লাম। হ্যালো নূর, শুনছিস? হুম, কিছু বল। কি হয়েছে? কোথায় এখন তুই? আহনাফের বাসায়। কি? কিন্তু কেন? তুই ওখানে কি করছিস? কাল থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে সবটা ওকে বললাম। এখন কি করবি? জানি না। উনি কী চাইছে বুঝতে পারছি না। মানুষটাকে ধাঁধার মতো লাগে। সে যেমন চাইবে তেমনটা করতে থাকো। এখনও ভালোবাসিস ওনাকে? কি বলবো, ওনাকে ভালোবাসি ছাড়া একটা দিন কাটেনি আমার। প্রচণ্ড ভালোবাসি তাকে, কিন্তু এখন আর প্রকাশ করতে চায় না। তার দেয়া 2 বছর আগের সেই আঘাত আজও ভুলতে পারিনি। কিছু প্রশ্নের উত্তর হয় না রে, চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। হয়তো। আচ্ছা শোন, রাত ভাইয়াকে বলে দিবি আমি ঠিক আছি। আচ্ছা, রাখছি তাহলে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফোন রেখে পেছনের দিকে ঘুরতেই কারো সাথে ধাক্কা গিয়ে 2 পা পিছিয়ে গেলাম। ভালো করে তাকিয়ে দেখি তিনি আমার দিকে পা বাড়িয়ে বলল, ব্যথা পেয়েছ? উহু। আপনার ফোন। কথা হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? মন খারাপ কেন? তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। কই না তো। মিথ্যা বলো না। কি হয়েছে? কেউ কিছু বলেছে? না। তাহলে আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আমার যাই হোক না কেন তাতে আপনার কি? কেন যেন রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। সব শেষ করে দিতে ইচ্ছে করছে। কেন? ওনাকে এখনও ভালোবাসিস তাই? এই লোকটা এত কিছু করলো, তাও কেন তাকে ভালোবাসি? নিজের উপর বৃতৃষ্ণা এসে গেছে। ওনার এসব ন্যাকামো ভালো লাগছে না। আহনাব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নরম সুরে বললেন, কি হয়েছে মাহনুর? বলো আমাকে। আমি আছি তো। চাই না আমার আপনাকে, চাই না। প্লিজ আমাকে একা থাকতে দিন। কষ্ট হচ্ছে খুব। উনি আর কিছু না বলে চলে গেলেন। হয়তো রেগে আছে। থাকুক, আমার কি তাতে? আমাকে তো কম কষ্ট পেতে হয়নি। আমি জানি উনিও আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। যতই বলুক না কেন, শাস্তি দিতে বিয়ে করেছে আসলে তা সত্যি না। উনি যে আমাকে ভালোবাসে তা আজ ভোরেই বুঝে গিয়েছি। তার চোখে আমার জন্য অসীম ভালোবাসা দেখেছি। কিন্তু কি করব, ওনার ভালোবাসা কেয়ার দেখলে সেদিনের কথা মনে পড়ে। তাই আমিও ওনাকে বুঝাবো ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। ভালোবাসা শব্দটি 4 অক্ষরের হলেও এর ওজন বহন করার ক্ষমতা সবার থাকে না। কেউ কেউ শুরুতে হেরে যায়, আবার কেউ কেউ মাঝপথে এসে ডুবে যায়, আবার কেউ কেউ তীরে এসে তরি ডোবায়। কাঙ্ক্ষিত ফল খুব কম ভাগ্যবানরা শত দুঃখ কষ্ট ঝড় তুফানের সামনা করে একে অন্যের হয়ে যায় চিরজীবনের জন্য। নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে। যার জন্য একসময় আমি পাগল ছিলাম, আজ সে আমার জন্য পাগল। সে আমার, শুধুই আমার। মনে মনে কথাগুলো কয়েকবার আওড়িয়ে নিলাম। কেন যেন এখন আর মন খারাপ লাগছে না, বরং খুশি লাগছে। সে আমাকে ভালোবাসে। এই কথাটা ভাবলে খুশিতে মরে যেতে ইচ্ছে করে। যদিও তিনি এখনও বলেনি, তাতে কি আমি তো জানি। তবুও এত সহজে তার কাছে ধরা দিব না। অনেক কষ্ট দিয়েছে, সবটা না পারি কিছুটা দিতে হবে। এ বাড়িতে এসেছি 1 সপ্তাহ হলো। এর মধ্যে আহনাফের সাথে তেমন কথা হয়নি। উনি বললেও এড়িয়ে যাই আমি। এতে তিনি খুব বিরক্ত, যা বুঝতে পারি। সারাদিন আমার সাথে কথা বলার জন্য আমার পিছনে ঘুরঘুর করে। বেশ মজা পাচ্ছি ব্যাপারটিতে। এত কিছুর মাঝেও তার আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর কোনো পরিবর্তন হয়নি। রাত 9টা বেজে গেল, উনি এখনও আসেনি। আমি বেলকনিতে ওনার জন্য অপেক্ষা করছি। আর এসব ভেবে চলেছি, ঠিক তখনই পিছন থেকে কেউ জড়িয়ে ধরল। শুরুতে চমকে উঠলেও বুঝতে পারলাম উনি এসেছে।
এই কয়েকদিনে এটা আমার অভ্যেস হয়ে গেছে। ওনার হুটহাট জড়িয়ে ধরাতে এখন আর ভয় পায় না। নিশ্চয়ই এক্সট্রা চাবিতে ঢুকেছেন। আমি ওনাকে ছাড়িয়ে যেতে নিলে উনি হাত ধরে ফেললেন। করুণ কণ্ঠে বললেন, এমন কেন করছো? আমি জবাব না দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু লাভ হলো না। টেনে আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন। ওনার এমন কাণ্ডে ভয় পেয়ে গেলাম। অস্থিরতা ঘিরে ধরল আমাকে। দুহাত দিয়ে তার বুকে মৃদু ধাক্কা দিতে দিতে কাপা কণ্ঠে বললাম, কি করছেন? ছাড়ুন। উনি জেদি কণ্ঠে বললেন, না ছাড়বো না। ছেড়ে দিলে পালাই পালাই করো। আমি নিচের দিকে চোখ রেখে ওনাকে সারানোর চেষ্টা করছি। তিনি আমার থুতনিতে হাত দিয়ে মাথাটা ওপরের দিকে তুলে বলল, এই এই আমার দিকে তাকাও। তুমি দেখতে পাচ্ছ না আমার কষ্ট হচ্ছে? আমি আর পারছি না। তোমার কাছ থেকে দূরে থাকা যে কত কষ্টের, তুমি কি বোঝো না? বুঝতে পারো না আমার মনে কি চলে? তুমি সব বুঝো, বুঝেও অবশ্যই যে থাকো। আমি বুঝতে পারছি উনি কি বলতে চাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত বস্তু এত সহজে পেয়ে গেলে পরে তার মূল্য থাকে না। তাই কথা ঘোরাতে বললাম, খেতে চলুন, আমার ক্ষুধা পেয়েছে। উনি সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন, আর আমিও হাফ ছেড়ে বাঁচালাম। আমি জানতাম ক্ষুধার কথা বললে উনি ছেড়ে দেবে, হলেও তাই। রুম থেকে বেরিয়ে খাবারগুলো গরম করে টেবিলে এনে ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে তিনিও চলে আসলেন। তাকে খাবার দিয়ে পাশের চেয়ারে বসতেই বলে উঠল, খাইয়ে দাও। হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। আসলে কথাটা বোঝার চেষ্টা করছি। এমন না যে কথাটা খুব কঠিন, বুঝতে পারবো না। খুব সহজ আর বাংলা ভাষাতেই বলেছেন তিনি, কিন্তু আমার কাছে বোধগম্য না। এভাবে হাঁ করে আছো কেন? খাইয়ে দাও, খুব ক্ষুধা পেয়েছে। অবাক হয়ে নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললাম, আমি? তুমি আর আমি ছাড়া কেউ তো নেই, সো তোমাকে বলেছি। এত অবাক হওয়ার কি আছে? ভ্রুকুচকে বললেন, না কিছু না। আমি আর কথা না বাড়িয়ে খাইয়ে দিতে লাগলাম। আসলে উনি এ কদিন আমাকে খাইয়ে দিয়েছে, কিন্তু কখনো ওনাকে খাইয়ে দিতে বলেনি। আজ হঠাৎ বলছে, তাই অবাক হয়েছি। খাওয়া শেষে উনি আমার সাথে টেবিল পরিষ্কার করেছেন, যদিও আমি বারণ করেছিলাম, কিন্তু উনি শোনেননি। ওনার এই কাজটা মন কেড়ে নিয়েছে। বাড়ির কাজে হাত লাগিয়ে সাহায্য করেন আমাকে। রুমে এসে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে উনিও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, তোমায় খুব মিস করি মাহনুর। কিছুই বললাম না আমি, কারণ জানি তিনি কি বোঝাতে চেয়েছে। আচ্ছা, আমি কি এখন বেশি বেশি করছি? হ্যাঁ, বেশিই করছি। ভালোবাসলে কষ্ট দেওয়া যায় না, কিন্তু আমি ওনাকে কষ্ট দিচ্ছি। আমার আর ওনার মধ্যে তাহলে পার্থক্য থাকলো কি? আর নাই, সব বন্ধ করো। তার আগে জানতে হবে ওই দিন আমার সাথে এমন করেছিল কেন। শুনছেন? ওপাশ থেকে নিরুত্তর, পিনপতন নীরবতা। ওনার ভারী নিঃশ্বাস আমার পিঠে আসতে পড়ছে, মানে তিনি ঘুমিয়ে পড়েছে। ছোট একটা নিঃশ্বাস ছাড়লাম। সবাই দ্বিতীয় সুযোগ পায় না। আমরা যখন পেয়েছি, এভাবে হেলায় ফেলে দিব না। কাল ওনার সাথে কথা বলবো, সবটা জানতে হবে আমার, সব ঠিক করে নেব। কাল সকাল আমাদের জীবনের নতুন সূচনার সকাল হতে চলেছে। সকালে চোখ খুলে পাশ ফিরে দেখি উনি নেই। পিলে চমকে উঠলাম, কোথায় তিনি? বেড থেকে উঠে রুম থেকে বের হতে শুনতে পেলাম কিচেন থেকে টুংটাং শব্দ হচ্ছে। পা বাড়িয়ে দেখলাম আমার তিনি নাস্তা বানাতে ব্যস্ত। আনমনে হেসে উঠলাম। আজ শুক্রবার, অফিসে যাওয়ার চিন্তা নেই, তাই জনাব এখানে। মৃদু হেসে ফ্রেশ হতে চলে গেলাম। মাঝে বরের যত্ন পেতে ক্ষতি কি? ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করেছিলাম। তার ডাক শুনে পিছনে ঘুরে দাঁড়ালাম। দরজা খুলে ভেতরে আসার জন্য পা বাড়াতে গিয়েও থেমে গেলেন তিনি। চোখ বড় বড় করে হাঁ করে আছে। ওনার এই অবস্থার কারণ আমার জানা। আজ আমি নিজেকে শাড়িতে মরিয়েছি, তাই তার এই অবস্থা। দুদিন আগে তিনি শাড়িগুলো এনেছিল বলে পরে দেখাতে, কিন্তু আমি পরিনি। সেদিন তিনি খুব কষ্ট পেয়েছিল। কথাটা মনে পড়তেই এক ঝাঁক কষ্টটা মনের মাঝে উকি দিল, কিন্তু এই মুহূর্তটা নষ্ট করতে চায় না। তাই তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। এতে যেন সে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল। হাই, কি সুন্দর সেই হাসি, নজর না লাগে। তিনি ধীর পায়ে হেঁটে আমার সামনে দাঁড়ালো। চোখে চোখ রেখে তার দোহাতে আমার দুগাল আলতো করে ধরল। সাথে সাথে কেঁপে উঠলাম আমি। অন্যরকম অনুভূতিতে শিহরিত হচ্ছি। আজ কোনো অস্বস্তি মনের মধ্যে বাসা বাঁধছে না। তিনি আমার কপালে উষ্ণ পরশ এঁকে দিলেন। ভালো লাগা আর ভালোবাসার দরুন আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল।
বউ বউ লাগছে তোমাকে, আমার বউ। চোখ বন্ধ অবস্থাতে হেসে দিলাম আমি। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। ওনার চোখে মুখে একরাশ বিরক্তিরা ঝেঁকে ধরেছে। তাকে দেখে আবারও হাসি দিলাম। আমাকে হাসতে দেখে তিনিও হেসে দিয়ে বলল, তুমি দেখো কে এসেছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। তিনি ওয়াশরুমে যেতেই আমি দরজা খুলতে চলে গেলাম। দরজা খুলে ওপাশের ব্যক্তিকেই দেখে চরম বিস্ময় নিয়ে বললাম, রাত ভাইয়া তুমি? ভাইয়া হেসে দিয়ে বলল, কী রে, ঢুকতে দিবি না? হ্যাঁ হ্যাঁ, আসো, ভিতরে আসো। ভাইয়া ভেতরে ঢুকতে দরজা বন্ধ করে পিছনে ফিরে দেখি আহনাব গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে রাত ভাইয়া বলল, কেমন আছো আহনাব? তিনি আমার দিকে একবার তাকিয়ে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই। তার নূর, বিয়ে করে আমাদের ভুলে গেলি? একবার জানালি না, আবার ফোনও ধরিস না। ভাইয়াকে কি জবাব দিব ভেবে পারছি না। তখনই আহনাব বলে উঠল, ওর ফোনটা হারিয়ে গেছে তাই ধরতে পারিনি। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর করে মিথ্যে বলে দিলেন, বাহ। আমার দিকে তাকিয়ে বলল, নাস্তা দাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে রাত ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, ভাইয়া আসো, নাস্তা করবে। ভাইয়া খুশিতে উৎফুল্ল হয়ে বলল, তোর হাতের রান্না খায় না অনেক দিন হলো। ইস, ক্ষুধা লেগেছে রে, দে দে, তাড়াতাড়ি খেতে দে। তার কথায় হেসে দিলাম আমি। ভাইয়া সবসময় এমন করে। আমি বা তোয়া না রান্না করলে এমনই করে। কিন্তু আমার এই হাসি আহনাপের ভালো লাগেনি। তাই তো অগ্নির দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ আমার কপালে কি আছে কে জানে। টেবিলের কাছে যেতে যেতে বললাম, আজ আমি কিছু করিনি, উনি করেছে সবটা। খেয়ে বলবে কেমন হয়েছে। ভাইয়া হেসে সম্মতি জানালো। আহনাব চোখে মুখে গম্ভীরতা নিয়ে চুপচাপ খেয়ে রুমে চলে গেল। তার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লাম। নূর, এটা কি ঠিক হচ্ছে? দেখে তো মনে হয় খুব কেঁপে গেছে। তুমি এসব ভেবো না, কাজটা শুধু ঠিক মতো করো। এমনি জিজ্ঞেস করলে তো হতো নূর, শুধু শুধু কেন ঝামেলা বাড়াচ্ছিস? এর ফল কি হতে পারে বুঝতে পারছিস? তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কিছুই বলেনি, শুধু বলেছে সময় হলে বলবো। তাহলে অপেক্ষা কর। ওহো, তুমি তো জানো আমার দ্বারা অপেক্ষা হবে না। তোর এই স্বভাব যাবে না? যাবে নাই তো। সাথে সাথে দুজন হেসে উঠলাম। খেতে খেতে কাল রাতের ভাবনায় ডুবে গেলাম। রাতে তখন হঠাৎ রাত ভাইয়ার কথা মনে পড়ল। এতদিনে এটা বুঝে গিয়েছিলাম আহনাব রাত ভাইয়ার সাথে আমাকে সহ্য করতে পারে না, জেলাস ফিল করে। তাই চট করে মাথায় একটা বুদ্ধি আসে গেল আহনাবের কাছ থেকে সব জানার। তাই দেরি না করে আহনাবের ফোন দিয়ে রাত ভাইয়াকে মেসেজ করে সব বুঝিয়ে দিলাম। তারপর মেসেজটা ডিলিট করে ফোনটা যথাস্থানে রেখে দিয়ে কাল সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। দ্রুত খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে আড্ডা দিছিলাম। আসলে আহনাবের আসার অপেক্ষায় আছি। সে যে রুমে গিয়েছে আর বের হয়নি, নিশ্চয়ই খুব রেগে আছে। কথাটা ভেবে মনে মনে হেসে উঠলাম। আরও কিছুক্ষণ পর আহনাবকে আসতে দেখে আমি আর রাত ভাইয়া তাকে দেখিয়ে দেখিয়ে হেসে হেসে কথা বলতে লাগলাম। কিছুদিন থেকে যাও ভাইয়া, আমার ভালো লাগবে। উনি সারাদিন অফিসে থাকে, এটা ভালো লাগে না। তুমি থাকলে দুজন ঘুরতে যাব, অনেক মজা করব। ভাইয়া কিছু বলবে তার আগেই আহনাব এসে বলল, ও থাকবে কি করে? ওর অনেক কাজ আছে, তাই না রাত? বলো তোমার বোনকে। আরে, কাজ পরেও করা যাবে। ভাইয়া, তুমি কিছুদিন এখানে থাকবে। না, ও থাকবে না, ওর কাজ আছে। আশ্চর্য, ভাইয়া কি কিছু বলছে? সব আপনি বলছেন। হ্যাঁ, আমি বলবো। রাত এখানে থাকবে না মানে না। হ্যাঁ রে নূর, আমি থাকতে পারবো না, এখনই বের হব। আমি চোখের ইশারাতে না বুঝালাম, কিন্তু তাতে কাজ হলো কিনা জানি না। আহনাব বলে উঠল, দেখলে বলেছিলাম সব কিছুতে তোমার বেশি বোঝা চাই। আমি আর কিছু না বলে মুখ ফুলিয়ে বসে থাকলাম। ধুর, কোনো কাজই হলো না। এত কিছুর করে লাভ কি হলো? মনটা খারাপ হয়ে গেল। এই ভাইয়াটাও কোনো কাজের না। ভাইয়া উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন তাহলে উঠি নূর। ভাইয়ার দিকে একরাশ মন খারাপ নিয়ে তাকালাম। যখন ভাইয়াকে আসতে বলেছিলাম তখন এত কিছু ভাবিনি, কিন্তু এখন সত্যি সত্যি খুব খারাপ লাগছে। কতদিন পর দেখা হলো, আর এখনই চলে যাবে? বিদায়বেলা এত বেদনার কেন হয়? চোখে পানি টলমল করছে। যে কোনো সময় বেরিয়ে আসবে তার বিপদ সংকেত দিয়ে দিয়েছে। শত চেয়েও আটকে রাখতে পারলাম না, নিঃশব্দে বেরিয়ে আসলো। ভাইয়া আমার দিকে মৃদু হেসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আহনাবের দিকে একবার তাকিয়ে আমাকে বলল, বোকামে, কাঁদছিস কেন? আমি আবার আসব, আশা করি সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না, যোগাযোগ রাখিস কেমন?
আমিও লক্ষ্যে মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আহনাফের কাছে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, আমার পাগলিটাকে দেখে রেখো, আসি। আমার দিকে একবার তাকিয়ে চলে গেল, আর আমি ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দিতে লাগলাম। আহনাফ এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকলো না। আমার সামনে এসে হাত ধরে টেনে দাঁড় করিয়ে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আচমকা এমন হওয়ায় কিছুই বুঝতে পারলাম না। হাতে ব্যথা করছে, তাও কিছু বলতে পারছি না। তিনি রুমে নিয়ে এক প্রকার ছুঁড়ে মারল। পড়তে গিয়েও নিজেকে সামলে নিলাম। আমি এখনও কিছু বুঝতে পারছি না। এই তো ঠিক ছিল, আবার কি হলো? রুমের দরজা লাগিয়ে আমার দিকে আগাতে লাগলো। আহনাফকে আগাতে দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল। উনি যে ভীষণ রেগে আছে বুঝতে অসুবিধা হলো না। একটু কি বেশি করে ফেললাম? রাত ভাইয়া ঠিকই বলেছিল, কাজ করার আগে যদি এর পরিণতি ভেবে নিতাম তাহলে নিশ্চয়ই এমন পরিস্থিতিতে পড়তে হতো না। আমি তার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বললাম, কি হয়েছে? উনি আমার কথাটা শুনে যেন আরও রেগে গেল। রেগে দ্রুত আমার কাছে এসে ডান হাত দিয়ে আমার গাল চেপে ধরে বলল, জানো না কি হয়েছে? তুমি জানো না? ব্যথায় চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এখন ইচ্ছে করছে নিজেকে দুটো থাপ্পড় দিতে। এমন বাজে বুদ্ধি কী করে বেরোলো মাথা থেকে? উনি আমার কাছ থেকে কোনো জবাব না পেয়ে চিৎকার করে বলল, কি হলো? কথা বলো। এখন কথা বলছো না কেন? হাসো, আরও হাসো। তখন তো খুব হেসে হেসে কথা বলছিলে, এখন কি হলো? বলেই জোরে ধমক দিয়ে উঠল। ভয়ে শব্দ করে কেঁদে দিলাম। বুকের ভেতর ধুকপুক করছে। কেন যে খেপাতে গেলাম। আমার কান্না দেখে ওনার রাগ হয়তো কিছুটা কমে গেল। তিনি আমাকে ছেড়ে বেডের উপর বসিয়ে দিয়ে টেবিল থেকে পানি এনে আমাকে খেতে দিল। পানি খেয়ে যেন জান ফিরে পেলাম। সত্যি বলতে পানিটা খুব দরকার ছিল। ঢকঢক করে পুরোটা শেষ করে ফেললাম। উনি আমার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে আমার সামনে বসে আমার হাত দুটো আঁকড়ে ধরল। আমি তখনও কেঁদে চলেছি। খুব ভয় পেয়েছি। সেদিনও ওনাকে রাখতে দেখেছি, কিন্তু আজকের মতো এত ভয়ানকভাবে রাগিনি। আমি নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে চলছি। তিনি যে আমার দিকে তাকিয়েছে তা বেশ বুঝতে পারছি। তাও আমি তার দিকে ভুলেও তাকাচ্ছি না। ভয়ে হাত পা মৃদু কেঁপে কেঁপে উঠছে। উনি ছোট করে নিঃশ্বাস নিয়ে বললেন, মাহনুর। আমার কোনো জবাব না পেয়ে তিনি আবার বললেন, মাহনুর, আমার দিকে তাকাও। আমি এবার চোখ তুলে তার দিকে তাকালাম। তিনি তার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন। তারপর বললেন, তুমি কি রাতকে ভালোবাসো? তিনি ভীতু চোখে তাকিয়ে আছে উত্তরের আশায়। তার চোখে মুখে হাজারো অস্থিরতা ভর করেছে। আমি তার প্রশ্নে একটুও বিচলিত হইনি, কারণ আমি জানতাম তিনি এমন কিছুই ভাবছেন। আমি আরও জোরে জোরে কেঁদে উঠলাম। উনি আমার কাছে এসে আমার গালে তার হাত দুটো আজলে দিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? কাঁদছো কেন? কেঁদো না। আমি আর বকবো না তোমাকে। প্লিজ থামো এবার। বললাম তো বকা দেব না। কিন্তু আমার মধ্যে কোনো ভাবান্তর নেই। কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে। উনি আর না পেরে খুব জোরে ধমক দিলেন। সাথে সাথে আমি চুপ হয়ে গেলাম, কিন্তু হিসকি থামছে না। আহনাফ আমার পাশে বসে দুহাতে আমাকে আগলে নিয়ে আমার মাথাটা তার বুকে রাখলেন। আমিও চুপটি করে তার হার্টবিট শুনতে লাগলাম। মাঝে মাঝে নাকও টানছি। কিছুক্ষণ দুজনেই চুপ রইলাম। নীরবতা ভেঙে বললাম, আমি রাত ভাইয়াকে ভালোবাসি। সাথে সাথে তার বুক থেকে আমার মাথা সরিয়ে দিলেন তিনি। কিছু বলবেন তার আগে আমি বললাম, আরে আমার পুরো কথাটা শেষ করতে তো দিন। আমি রাত ভাইয়াকে ভালোবাসি যেমন একজন বোন তার ভাইকে ভালোবাসে, আর ভাইয়ার গার্লফ্রেন্ড আছে। আমাদের মধ্যে সম্পর্ক ঠিক তোয়ানা আর রাত ভাইয়ার যেমন তেমন। আহনাব অবাক হয়ে বলল, কি গার্লফ্রেন্ড আছে মানে? তাহলে রায়া কেন জানে না? কারণ আমি তোয়ানা আর ভাইয়ার কিছু বন্ধু ছাড়া ভাইয়া এই কথা কাউকে এখনও জানায়নি। আহনাব মাথা নিচু করে হয়তো কিছু ভাবছেন। বেশ কিছু সময় পর আমাকে আবার জড়িয়ে ধরলেন। কি হলো বুঝতে পারিনি, কিন্তু তাকে বাধাও দেনি। তিনি ওভাবেই বলতে লাগলেন, তাহলে এত কান্না করছিলে কেন? কারণ ভাইয়ার তোয়ানা আমার খুব কাছের। জানেন, যখন আপনার কাছ থেকে চলে এসেছিলাম খুব একা হয়ে পড়েছিলাম। কান্না পেত, মন খারাপ থাকতো, বাঁচার ইচ্ছা মরে গিয়েছিল। তখন ওরা দুজন আমার সাথে ছিল। আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতো। এতদিন দূরে ছিলাম তো তাই কেঁদে দিয়েছি। তার বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে বললাম, আর আপনি আমার ফোনটাও নিয়ে গিয়েছিলেন, তাই কথা বলতে পারিনি। অভিমানী কণ্ঠে বলে উঠলাম, সরি, তোমায় খুব কষ্ট দিয়েছি তাই না? খুব।
কিছুক্ষণ থেমে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা এমন কেন করলেন? আমার মাথার পিছন থেকে হাত দিয়ে বুকে মাথা লাগিয়ে দিলেন তিনি। চুলে আলতো করে বিনি কেটে বলতে লাগলেন, তোমায় আজ সব বলবো মাহনুর। লম্বা একটি নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলেন, সেদিন আমি অনেকটা বাধ্য হয়ে তোমার সাথে অমন করেছিলাম। তুমি তো জানো আমার পরিবার সম্পর্কে। মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম। বাবা সামান্য স্কুল টিচার। বাবা মার বড় ছেলে হওয়ার দৌড়োর অনেক দায়িত্ব ছিল আমার। আমার পরে ছোট ছোট দুজন ভাই বোন আছে, তাদের দায়িত্ব আমার ছিল। পড়ালেখায় বরাবরই ভালো ছিলাম বলে ভালো ভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল বাবা মা ভাই বোনকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার অদম্য ইচ্ছা ছিল। সবই ঠিক চলছিল। তারপর তুমি এলে আমার জীবনে। প্রথম যেদিন তুমি এসে ডাকলে, তোমার দিকে তাকিয়ে তোমার কথা শুনে তোমার মাঝে হারিয়ে গিয়েছিলাম। সব ঠিক ছিল, তোমার সাথে কথা বলা, তোমার সাথে সময় কাটানো, সব। একটু একটু করে যে তোমার প্রতি গভীরভাবে দুর্বল হচ্ছিলাম তাও বুঝতে পেরেছিলাম, কিন্তু প্রতিবাদ করিনি। আমার সবটা জুড়ে তোমার বসবাস ছিল। লেখাপড়ায় তেমন মন বসতো না, সবসময় তোমার কথা মনে পড়ত। জানি অনাকাঙ্ক্ষিত কিছু চেয়ে বসেছিল মন, তাও ভালো লাগছিল। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে, খুব থেকেও বেশি। যদি কিছু থেকে থাকে তেমন ভালোবেসেছিলাম, কিন্তু একটা ঝড় আর সব কিছু এলোমেলো হয়ে গেল। এতটুকু বলে তিনি চুপ করলেন। হয়তো অপ্রত্যাশিত কিছু হয়েছিল যা বলতে কষ্ট হচ্ছে তার, কিন্তু আমার জানার আগ্রহ বেড়ে গেল। কি এমন হয়েছিল যার জন্য আমাদের ভালোবাসার পরিণতি অমন হয়েছিল? যদিও একে অপরকে কখনো বলা হয়নি ভালোবাসি, তাও ভালোবাসা তো ভালোবাসাই। তার কাছ থেকে পরের ঘটনা শোনার জন্য চুপটি করে তার বুকের সাথে মিশে আছি। একদিন হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসলো, বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তোমার মনে আছে? বেশ কিছুদিন আমি ভার্সিটিতে আসিনি। আমি মাথা নাড়িয়ে বোঝালাম মনে আছে। সেবার তিনি কাউকে কিছু না বলে ওধা হয়ে গিয়েছিল। চিন্তায় যান যাওয়ার অবস্থা। ফোনের অপর ফোন দিয়েও তাকে পাইনি। কারো কাছ থেকে কোনো খবরও পাচ্ছিলাম না, কারণ তিনি খুব ক্লোজভাবে কারোর সাথে মিশতও না, তাই তার ব্যাপারে কিছু জানে না। তিনি ফিরেছিল দিন 15 পর। আর তারপর থেকে কেমন হয়ে গিয়েছিল। সেবার আমি বাড়ি গিয়েছিলাম। ফোনে বাবার খবরটা পেয়ে কাউকে আর জানানোর মত অবস্থাতে ছিলাম না। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যাই। গিয়ে জানতে পারি বাবার অবস্থা বেশি ভালো না। তিনটা দিন হসপিটালে যে কেমন কেটেছে তোমাকে বোঝাতে পারবো না। বাবাকে হারানোর ভয়, চিন্তা ঝেঁকে ধরেছিল। মা কেঁদে কেটে জ্ঞান হারিয়ে ফেলছিল বারংবার। ভাই বোন দুটো বাবা মার এই অবস্থা দেখে খুব ভয় পেয়েছিল। একা হাতে সব সামলাতে হয়েছিল তখন। পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও ছিল না। 4 দিনের দিন ডাক্তার বলল বাবা এখন আগের থেকে ভালো আছে। কিছুদিন পর বাবাকে বাড়ি নিয়ে আসি। তখন জানতে পারি আমাকে পড়ানোর জন্য বাবা তার জমি বন্ধক রেখেছিল, যার মেয়াদ গত মাস পর্যন্ত ছিল। আর টাকা শোধ করতে পারেনি বলে আমাদের জমি তারা দখলে নিয়ে নিয়েছে। আর সেই চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েন। এসব শুনে নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছিল। আমি আর ফিরে যেতে চাইনি। বাবাকে বলেছিলাম আর পড়ব না, যতটা পড়েছি এই অনেক, এখন যা পারি তাই করব। কিন্তু বাবা মানেনি, তিনি জোর করে পাঠিয়ে দিয়েছিল। আমিও ভেবেছিলাম আর মাত্র 3 মাস, তারপর পরীক্ষা, তাই আর অমত করিনি। কিন্তু ভার্সিটিতে যে আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তা জানা ছিল না। সেদিন ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। হোস্টেলে আমার রুমমেট জানায় তোমাকে আর আমাকে নিয়ে পুরো ভার্সিটিতে বাজে কথা বলে বেড়াচ্ছে কিছু লোক। আমি তখন ওর কাছে জিজ্ঞেস করলাম তুমি এসব জানো কি না? ও বলল তুমি জানো, কিন্তু তোমার তাতে কিছু যায় আসে কিনা ওরা জানে না। একে বাড়ির ওই অবস্থা, তার উপর এখানের এই অবস্থা। তোমার ওপর খুব রাগ হচ্ছিল, কেন কিছু বলিনি ওদের। সারা রাত ভাবলাম কি করব। আমার ওপর অনেক দায়িত্ব, বাবাকে নিরাশ করতে পারবো না, তাই তোমাকে ইগনোর করা শুরু করলাম। ভেবেছিলাম কিছু মাস দূরত্বে যদি তোমাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিতে পারি তাহলে ক্ষতি কি। কিন্তু তোমার আমার আশেপাশে থাকা, কথা বলতে চাওয়া আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে দিচ্ছিল না। আর তোমার ওপর রাগও ছিল। সবাই এত কিছু বলল, অথচ তুমি কোনো প্রতিবাদ করনি। রাগ কষ্ট সব এসে সেদিন তোমার ওপর পড়েছিল। বিশ্বাস করো, এতটা রূঢ় হতে চাইনি। কি করতাম আমি? আমার স্থানে তুমি থাকলে কি করতে? সেদিনের পর তোমার দেখা আর পাইনি। অনেক খুঁজেও তোমাকে পাইনি। আমি ভেবেছিলাম তুমি রাগ করবে, অভিমান করে কথা বলবে না, কিন্তু এমন কিছু করলে যা কল্পনা করিনি। তোমাকে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। কোথায় কোথায় না খুঁজেছি, পাইনি। চলে গিয়েছিলে আমাকে ছেড়ে। সত্য জানার চেষ্টা পর্যন্ত করনি।
কতদিন যে ঘরবন্দি হয়েছিলাম জানি না। মরে যেতে ইচ্ছে করতো, কিন্তু পারিনি, পরিবারের জন্য বাঁচতে হয়েছে। মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পরীক্ষা দেই, রেজাল্ট ভালো হওয়ার সুবাদে খুব দ্রুত একটা চাকরি পাই। বাবা মা ভাই বোন সবাইকে ভালোভাবে রাখার স্বপ্ন পূরণ হয়, কিন্তু তোমাকে নিয়ে দেখা স্বপ্ন পূরণ করা হয়ে ওঠে না। এত কিছুর মধ্যেও আমি একা ছিলাম। নিঃসঙ্গ জীবন কেটেছে এই 2 বছর। তোমাকে খুঁজতে তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউ তোমার বর্তমান ঠিকানা জানতো না। লোক সম্মুখে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখলেও রাতের আধারে তার চোখের জল হয়ে বেরিয়ে আসতো। এতটুকু বলে উনি থামলেন। উনি কাঁদছেন, তার চোখের পানি আমার কপালে এসে পড়ছে। আমিও কাঁদছি। প্রতিটি ঘটনার এপিটোপিট দুপিট থাকে, কিন্তু আমরা যা চোখে দেখতে পাই তাই বিশ্বাস করি। এত কষ্ট তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর আমি ওনাকে ভুল বুঝেছি। নিজের কাছে নিজেকে ঘৃণা লাগছে। এ কেমন ভালোবেসেছি আমি তাকে! তার মনের কথা যদি বুঝতেই না পারি, তাহলে কেমন ভালোবাসলাম! তিনি নিঃশব্দে কেঁদেই চলেছেন। আমি তার কাছ থেকে একটু দূরে সরে সযত্নে তার চোখের পানি মুছে দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে স্মিথ হাসলেন। এত কষ্টের মধ্যেও কি করে কেউ হাসতে পারে, তিনি বলেই হয়তো পারছেন। তারপর তিনি আবার হাসলেন। উফ, এত হাসির কি আছে? আমি মেয়েকে রাগ দেখিয়ে বললাম, আপনি এখনও সবটা বলেননি। তিনি ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলল, তাই? আমি রেগে বললাম, আপনি বলবেন কি না? আচ্ছা আচ্ছা, এতে রাগ করার কি আছে? বলছি তো বাবা। বলুন। তার আগে বুকে মাথা রাখো। আমি হেসে দিয়ে তার বুকে মাথা রাখলাম। আমার অফিস কলিগ আলিফ, খুব ভালো বন্ধুও বলতে পারো। এই একজনই আছে যে আমার ব্যাপারে সব জানে, ইভেন তোমার কথাও। রায়া আলিফের হবু বউ। কি? আপনার বন্ধুর হবু বউ? আর তাকে আপনি নিজের বউ বলে চালিয়ে দিলেন? আপনার মতো খারাপ আর একটাও নেই। আমার কথা শুনে তিনি শব্দ করে হেসে দিল। এমনিতেই রেগেছিলাম, তারপর ওনার হাসি যেন সারা গায়ে আগুন লাগিয়ে দিল। রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসিয়ে দিলাম তার বুকের ডান পাশে একটা কামড়। আহ, কি করছো? রাক্ষসীদের মতো কামড়াচ্ছ কেন? বলেই হেসে উঠল। আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালাম। তিনি আমাকে পরম যত্নে দুহাতে আগলে নিলেন। প্ল্যানটা মূলত রায়াই দিয়েছিল। রায়া, আলিফ আর আমি প্রায় সাথেই থাকতাম। দেখা গেল আলিফ আমার সাথে দেখা করতে এসেছে, তাও রায়াও চলে আসলো। ওর সাথে আমার বন্ডিং খুব ভালো। সেভাবেই একদিন ওর বাড়ির সকলের ছবি আমাদের দেখাচ্ছিল। তার মধ্যে একটা ছবিতে তুমি ছিলে। রায়াকে জিজ্ঞেস করলে ও বলল, তুমি তোয়ানার বেস্ট ফ্রেন্ড। পরে ওকে সব বললাম। আলিফ তোমার কথা জানলেও কখনো দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। সব শুনে আলিফ বলল, তোয়ানার বিয়েতে আমার যাওয়া উচিত। যেহেতু তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই অবশ্যই আসবে। সেই সুযোগে তোমাকে বুঝিয়ে বলাটাও সহজ হবে। আমিও তাই ঠিক মনে করলাম। কিন্তু বাদ সাধল রায়া। ও বলল, তুমি যে এখনো আমাকে ভালোবাসো তার কোনো প্রমাণ নেই। তাই ও আগে জানতে চাই তুমি আমাকে এখনো ভালোবাসো কিনা। তুমি একবার কষ্ট পেয়েছো, দ্বিতীয়বার ওর জন্য কষ্ট পাও, তাও চায় না। আরও বলল, ও আমাকে ওর হবু বর বলে তোমার কাছে পরিচয় করিয়ে দিবে। ভালোবাসলে জেলাস হয়ে নিশ্চয়ই কিছু করবে। কি আর করার ছিল আমার? তোমাকে এতদিন পর দেখার লোভ সামলাতে পারিনি। আর সত্যি বলতে আমিও জানতে চেয়েছিলাম তুমি এখনো আমাকে ভালোবাসো কিনা। আপনি যদি রায়ার হবু বর না হয়ে থাকেন, তাহলে তোয়ানা চিনতে পারল না কেন? কারণ তোয়ানা আলিফকে কখনো দেখেনি, তাই আমাকেও চিনতে পারেনি। ও বাড়ির কেউ দেখেনি আলিফ ভাইয়াকে। দেখেছে তো, তাহলে অন্য কেউ চিনল না কেন? কয়েকজন বাদে অন্য সবাই জানে আমি রায়ের বন্ধু। এসব অবশ্য রায় ম্যানেজ করেছে, আমি কিছু করিনি। তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে ভাবতে থাকি। হঠাৎ ওই ফোন কলের কথা মনে পড়ল। বিয়ের দিন ওই ফোনটা আপনি করেছিলেন, তাই না? তিনি একটা কিউট হাসি দিয়ে উপরে নিচে মাথা নাড়ালো। হাই। আমি মাথায় হাত দিয়ে বললাম, এত কিছু করে কি লাভ হলো? সে তো কিডন্যাপ করে বিয়ে করলেন। উনি ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আমার কি দোষ? সব তোমার জন্য হয়েছে। কে বলেছিল রাদের সাথে হাসাহাসি করতে? তোমাদের দুজনকে একসাথে দেখে রাগে উঠে যেত, ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমায় হারিয়ে ফেলি, তাই তো নিজের সাথে বেঁধে ফেললাম। আমি তার দিকে তাকিয়ে ছোট একটা নিঃশ্বাস নিলাম। কিছু বলার নেই, আজ শুধু তার ভালোবাসা অনুভব করতে চাই। কিছুক্ষণ পর তিনি খুব শান্ত স্বরে ডেকে উঠলেন, মাহনুর। কেঁপে উঠলাম, কিন্তু কিছু বললাম না। চুপটি করে তার বুকের সাথে লেগে আছি, অপেক্ষা করছি তার পরবর্তী কথা শোনার।
যা হয়েছে সব ভুলে কি নতুন করে আবার শুরু করতে পারি না আমরা? 2 বছর দূরে থেকেছি, আর একদিনও তোমার থেকে দূরে থাকতে চায় না। তার কথাই হাসি পেয়ে গেল। এমন করে বললে কে কেউ না করতে পারে? ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। প্রথম কথাটিতে খুশি হলেও পরের কথায় ওনার মুখে হাসি গায়েব হয়ে গেল। ভীতু কণ্ঠে বলল, কি শর্ত? আমি দুহাতে ওনার গাল জড়িয়ে ধরে বললাম, সবাইকে সাক্ষী রেখে আবার বিয়ে করতে হবে আমাকে। রাজি? তিনি চমৎকার একটি হাসি দিয়ে বলল, একবার কেন, 1000বার তোমাকে বিয়ে করতে রাজি। সাথে সাথে হেসে দিলাম আমি। এত সুখ সত্যি কি আমার ভাগ্যে ছিল? শুনেছি কষ্টের পর নাকি সুখ আসে। সত্যিই এসেছে। 2 বছর কষ্ট করার ফল আমি পেয়েছি। তাকে পেয়েছি। জানালার পাশে দাঁড়িয়ে দৃষ্টি বাহিরের দিকে দিয়ে আছি। রাতের আধারের মনোরম দৃশ্য দেখছি। বাহির থেকে দৃষ্টি সরিয়ে আহনাবের দিকে তাকালাম। তিনি আমাদের 1.5 বছরের মেয়েকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। কি সুন্দর সে দৃশ্য! এরা দুজন এখন আমার পুরো দুনিয়া। আমাদের মেয়ে মানহা আমাদের চোখের মণি। বাবা বলতে পাগল। সুখ দুঃখের জোয়ারে ভেসে গেল 3টি বছর। সেদিনের দেওয়া কথা আহনাব রেখেছিল। ঠিক 10 দিনের মধ্যে আমাদের বিয়ের ব্যবস্থা করেন। আমার বাবা মাকে রাজি করানোর দায়িত্ব তিনি নিয়েছিল। তার বাবা মা, আমার বাবা মা, আত্মস্বজনদের উপস্থিতিতে আবার আমাদের বিয়ে হয়। বিয়ের পর যেন আমার জীবন পুরো পাল্টে যায়। নিত্যদিন আহনাবের ভালোবাসায় শুরু হতো, আবার তাই ভালোবাসায় শেষ হতো। এই 3 বছরে যা পেয়েছি তা এর আগে পাইনি। বিয়ের 7 মাস পর যেদিন জানতে পারি আমি মা হতে চলেছি, খুশির অন্ত ছিল না। আহনাবকে জানালে সে খুশিতে কেঁদে দিয়েছিল। জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, তুমি আমাকে জীবনের সব সুখ দিয়েছ জান পাখি। তার সেদিনের কান্নাতে একটুও বিচলিত হয়নি, বরং হেসেছিলাম আমি। প্রেগনেন্সির পুরোটা সময় তার ভালোবাসা যেন আরো বেড়ে গিয়েছিল। যেদিনে আমাদের মেয়ে পৃথিবীতে আসে সেদিনও কেঁদেছিলেন তিনি, সাথে আমিও কেঁদেছিলাম। ছোট্ট শরীরটা কোলে নিয়ে ঝরঝর করে কেঁদে দিয়েছিলেন। মেয়েকে কোলে নিয়ে আমার কাছে এসে আমার কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়েছিলেন। আমি আর আমার মেয়ে তার জান। প্রতিনিয়ত তার ভালোবাসা বেড়েই চলছে। মাঝে মাঝে ভাবি, এত ভালোবাসাও কি সম্ভব? অবশ্যই সম্ভব, না হলে তিনি কি করে বাসেন? হঠাৎ পেছন থেকে কেউ তার বাহু বন্ধনে আমাকে আবদ্ধ করে নিল। আমি চমকালাম না, কারণ আমি কাজটা জানতাম তিনিই করেছেন। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। শরীরের সমস্ত ভার তার উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। তিনি আমার মাথায় একটা চুমো দিয়ে বললেন, এত রাতে আমাদের রেখে এখানে কি করছো মানহার আম্মু? তার কথায় ঠোঁটের হাসি আরো বৃদ্ধি পেল। তার মুখের মানহার আম্মু শুনলে নিজেকে পরিপূর্ণ লাগে। আমি চোখ বন্ধ অবস্থায় বললাম, ঘুম আসছিল না, তাই প্রকৃতি দেখছিলাম। আপনি কখন উঠে গেলেন? এই তো। ও। কিছুক্ষণ নীরবতার পর তিনি আমার কোলে তুলে নিলেন। হঠাৎ এমন করায় ভয় পেয়ে তার গলা জড়িয়ে ধরলাম। রাগের দৃষ্টিতে তার দিকে তাকালে তিনি মুচকি হাসি দিলেন। আমার রাগ ওখানেই পানি হয়ে গেল। তিনি হাসি বজায় রেখে বলল, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো। বেডে নিয়ে গিয়ে আমাকে শুয়ে দিয়ে মানহাকে কোলে তুলে পাশে রাখা দোলনায় শুয়ে দিলেন, আর নিজে এসে আমার পাশে শুয়ে আমাকে তার বুকের সাথে জড়িয়ে নিলেন। চুলের মধ্যে হাত দিয়ে মৃদু বিলি কেটে দিচ্ছেন। তার বুকে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম। কতজন পায় এমন জীবন সঙ্গী? নিজের বলার জন্য হলেও এমন একজনকে চাই। তাকে আমার ইহকাল পরকাল দুকালে চাই, শুধু তাকেই চাই। সমাপ্ত।